ঠান্ডাটা বেশ ভালোভাবেই পেয়ে বসেছে। গলাটা শুনলেই হয়তো বুঝতে পারছেন আপনারা। ভেবেছিলাম আজকে ভিডিও দেব না। তারপরও যেহেতু গুছিয়েই ফেলেছি ভাবলাম ভয়েসটাও দিয়ে দেই। কথা শুনতে যদি একটুও খারাপ লেগে থাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আপনাদের সাথে কথা বলতে যে আমার ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। শীত পড়ে না করে করে হঠাৎ করে এতটা শীত পড়ে গেছে সবার বেহাল অবস্থা। কিন্তু শীতের ফুলগুলো বেশ আরামেই আছে মনে হচ্ছে। হালকা হিমেল হাওয়ায় এত সুন্দর দুলছিল। সকালে যে উঠে বারান্দায় আসলাম দেখেই মনটা ভালো হয়ে গেল। বাইরে বেশ কুয়াশা, তখনও রোদ হালকা উকি দিচ্ছে। হয়তো এভাবেই থাকবে সারাদিন। আজকেও হয়তো রোদের দেখা পাওয়া যাবে না। তারপরও শীতের তো এটাই মজা বলুন। রোদ উঠবে না, চারিদিকে কুয়াশায় ভরা, ঠান্ডা, সারাক্ষণ লেপ কম্বলের মধ্যে থাকতে ভালো লাগবে। কিন্তু এখন কি আর সেই দিন আছে? এখন তো নিজের সংসারের কাজের জন্য সকাল সকালই উঠে পড়তে হয়। মা আছে, পিঠা বানিয়েছে কালকে রাতে। মা থাকলে এইগুলো মনে হয় আবদার করলেই পাওয়া যায়। আমি পিঠা তেমন একটা ভালো বানাই না, আর চিতই পিঠা তো ভালো হয় না বললেই চলে। মা আসলে এই কারণে সারাক্ষণই আমার মুখে লেগে থাকে, পিঠা বানিয়ে দাও, পিঠা বানিয়ে দাও। আর প্রতিদিনই মনে হয় একটার পর একটা পিঠা আমি খেতেই থাকি। আজকে বানিয়েছে দুধ চিতই, সেটা দিয়েই সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। এর থেকে আর জীবনে সুখের কি হতে পারে? মায়ের হাতের পিঠা দিয়ে দিনটা শুরু করলাম। রান্নাঘরে চলে এসেছি, দেখলাম বেশ কিছু জিনিস আনা হয়েছে যেগুলো কৌটোতে ভরা হয়নি। একটু চাও বানাবো, দেখি চা পাতাটাও প্রায় শেষের দিকে, ভাবলাম সেটাও রিফিল করে নেই। আসলে এই রিফিলের কাজটাও কিন্তু ছোটোখাটো মনে হলেও প্রত্যেক দিনই এই কাজ লেগেই থাকে সংসারে। ঢালতে না ঢালতেই দেখা যায় জিনিস আবার কৌটোর তলানিতে এসে ঠেকেছে, আবার সেটা রিফিল করো। আসলে সংসারের ছোটোখাটো কাজগুলোকে অনেকেই কাজ হিসেবে ধরে না, তাই মনে হয় সেটা কোনো কাজ না। কিন্তু আপনি যদি একটু নিজে করতে যান তখনই টের পাবেন আসলে সংসারের কাজের কোনো শেষ নেই। আমার মা একটা কথা বলে, একটু যদি গুছিয়ে বা একটু পরিষ্কার হয়ে থাকতে চাও দেখবে তোমার সারাদিনই কাজ, এই কাজ কেউ কমাতে পারবে না। সকালে নাস্তা শেষে ভাবলাম টেবিলটা একটু গুছিয়ে নেই। টেবিলটা যে কতবার মুছতে হয় তার কোনো হদিস নেই। তার উপর যেহেতু ছোট দুটো বাচ্চা আছে, খাবার টেবিলে যদি একটু জগে পানি রাখি তাহলে সেটা দিয়ে তাদের কত ধরনের যে বুদ্ধি মাথায় আসে, কত কিছু যে তাদের করতে হয় তা না বললেই না। কখনোই আমি জগে ফুল পানি ভরে রাখতে পারি না। হয় আমার ছেলেরা নিয়ে এটা অ্যাকুরিয়ামে ঢেলে দেয়, নয়তো জগের মধ্যেই তাদের নৌকা গাড়ি সব চালানো শুরু করে দেয়। আমার বাসায় আমি জগে কবে যে লাস্ট ফুল পানি ভরে রেখেছি আমার ঠিক মনে নেই। টেবিলটা গুছিয়ে ফেললেই না ঘরের কাজটা অর্ধেক শেষ হয়ে যায়। এটা সবসময় খেয়াল করবেন, দেখবেন টেবিলটা গোছানো হয়ে গেছে মানে ঘর একদম চকচকে, লুকটাই ভিন্ন রকম হয়ে যায়। আসলে একটু একটু জিনিস চেঞ্জের কারণে ঘরের লুকটা অন্যরকমভাবে ধরা দেয়। তাই চেষ্টা করি সবসময় হালকা হালকা ছোট জিনিস চেঞ্জ করে ঘরের লুকের ভিন্নতা রাখতে। বাবা মা বেশ কিছুদিন হয়ে এসেছে, তাদের চলে যাওয়ার সময় প্রায় কাছে চলে এসেছে। তারা তো থাকতে পারে না, কারণ আমার বাবার খুলনায় একটা ছোটোখাটো বাড়ি আছে, সেখানে ভাড়াটিয়া আছে। সারাক্ষণই বিভিন্ন কাজ লেগে থাকে। আসলে যতই মনে করি আমরা নিজেদের জীবনের কাজ থেকে ছুটি পাবো, অবসর পাবো, সেটা আসলে সারা জীবনে কখনোই হয়ে ওঠে না। আমার কাছে তো সেরকমই মনে হয়। চাকরিজীবী মনে করে চাকরি শেষ হলেই হয়তো অবসর আসবে, কিন্তু সেটা আসে না। অন্য কোনো না কাজে তাকে সত্যি জড়িয়ে পড়তে হয়। যদি কোনো কাজও না থাকে তখন দেখা যায় হয়তো মেয়ে বা ছেলের বাচ্চা তাকে সামলাতে হয়, তখন সে সেই কাজে ব্যস্ত হয়ে যায়।
আসলে জীবনে ছুটি বলতে কিছুই নেই, আর ছুটি না থাকাটাই ভালো। ব্যস্ততার মধ্যে জীবনটা আসলে বেশ সহজ এবং সুন্দর। আপনি যদি অবসর সময় কাটান না, তখন দেখবেন সময়টাও খারাপ যায় আর দিনটাও ভালো কাটে না। কিন্তু আপনি ব্যস্ততায় থাকলে খেয়ালই করবেন না দিনটা কোথায় থেকে চলে গেছে। তাই ব্যস্ততা কিন্তু একদিক থেকে সত্যিই খুব ভালো একটা বিষয়। বাবা মা যাওয়ার আগে আমার অনেক কাজ গুছিয়ে দিয়ে যায়। এই যে মরিচগুলো দেখলেন একটু আগে, সেগুলো বাবা আজকে সকালে নিয়ে এসে ভালোভাবে বোটা ছিলে দিয়েছে। আমি খুব ভালো করে এগুলো প্যাক করে রেখে দিলাম। এ দিয়ে আমার প্রায় 1 মাস চলে যাবে। এরকম ছোটোখাটো কাজ আমার বাবা মা সব গুছিয়ে দিয়ে যায়, যেগুলো আসলে না বললেই না। বাবা মা দূরে থাকলেও আমাদের বা সন্তানদের যেটাতে সুবিধা হয় সেটার জন্য তারা সবসময় মুখিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমি নিজেকে পৃথিবীর সবথেকে ভাগ্যবান মানুষ মনে করি, কারণ আমার বাবা মার মতো সাপোর্টিং প্যারেন্টস আমি আমার জীবনে পেয়েছি। আমি নিজেও এতখানি সাপোর্টিং আমার সন্তানদের জন্য হতে পারবো কি না জানি না। আমার বাবা মা খারাপ সময়ে বরঞ্চ বেশি করে আমাকে সাপোর্ট দিয়েছে। এমনকি আমাকে না, আমার ভাই বোন দুজনকেই। আমরা অন্যরকমভাবে মানুষ হয়েছি। আমার মা এখনও যখন সবাই আমাকে গৃহিণী বলে টিটকারি করে বা ছোট করার চেষ্টা করে, আমার মা সেটাকে উড়িয়ে দিয়ে বলে, আমি ইনকাম করেছি, আমার ইনকামের টাকা আমার মেয়ে চলবে। আমি সারা জীবন কষ্ট করেছি, আমার মেয়ে কেন সারা জীবন চাকরি করে কষ্ট করবে? কি দরকার? এরকম মা পাওয়া বা বাবা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। যেখানে অন্য বাবা মাকে দেখেছি মেয়ে চাকরি করছে না কেন বা ছেলে চাকরি করছে না কেন, এই নিয়ে সারাক্ষণ হাউতাস, সেখানে আমার মা সবসময় আমার ঢাল হয়ে দাঁড়িয়েছে। অন্যের কথাকে উপেক্ষা করে কিভাবে নিজের জীবনে সুখে থাকা যায় সেটাই আমাকে শিখিয়েছে। আমি আমার জীবনে এরকম অনেক মানুষ পেয়েছি যারা আমার সাথে সময়ে অসময়ে অনেক অন্যায় করেছে, অথচ উপরওয়ালার কারণে বা আমার ধৈর্যের কারণে আমি যখন এখন একটু স্টেবল বা ভালো অবস্থায় আছি, তখন তারা আমার সাথে এরকম ভান করে যে তারা আমার সাথে যে অন্যায়গুলো করেছে সেগুলো কিছুই না। মাঝে মাঝে আমি তাদের এই রূপ দেখে হাঁপসে উঠি। আমার মা তখন একটা কথাই বলে, তুমি যত ভালো থাকবে তত এই মানুষগুলো তোমার কাছ থেকে দূরে সরে যাবে। সব সময় চেষ্টা করবে যেভাবে আছো, যেরকম আছো সেরকম অবস্থাতেই ভালো থাকতে এবং তাদেরকে দেখাতে যে তুমি এই জীবনেই সুখী। তাহলে আর তোমার ছোটোখাটো যে ধরনের দুর্বলতা আছে সেটা নিয়ে তোমাকে তারা কটাক্ষ করতে পারবে না, কারণ তুমি তাদের দেখিয়ে দিচ্ছ এই না পাওয়াগুলো নিয়েই তুমি তাদের থেকেও অনেক ভালো আছো জীবনে। তাই সবসময় চেষ্টা করবেন, কে আপনাকে ছোট করলো, কে আপনাকে খারাপ চোখে দেখলো, তাদের চোখ দিয়ে নিজেকে না দেখে নিজের চোখ দিয়ে নিজেকে দেখতে এবং তাদের সামনে সবসময় জীবনে যে অবস্থায় থাকেন না কেন ভালো থাকার চেষ্টা করতে। এটাই আপনার তরফ থেকে তাদের জন্য এক ধরনের উত্তর হবে। অনেক কথা বলে ফেলেছি। কথা বলতে বলতে সংসারের সব কাজ সকাল থেকে উঠে গুছিয়েও নিয়েছি। রান্না বান্নাও শেষ বলতে গেলে। আজকে তেমন কিছু রান্না করিনি। শোল মাছ ভুনা করেছি, বাঁধাকপি ভাজি, আর বাচ্চারা যেহেতু শোল মাছ খেতে পারবে না তাই ওদের জন্য আলাদাভাবে একটু মাছ রান্না করে নিয়েছি। এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। এই কাজটা আমার কাছে মনে হয় অনেক বেশি স্যাটিসফাইং। সব কিছু করার পর যখন রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি, তখন মনে হয় একটা মানসিক শান্তি হয়। আজকের এই ভিডিওটা দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত চলে এসেছেন, কষ্ট করে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের এই ছোট্ট ভালোবাসাই তো আমার এই চলার পথের শক্তি। শেষে এসে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যারা বাংলাদেশি আছেন তারা অবশ্যই হাদি সম্পর্কে জানবেন। জানি এটা ভিডিও রিলেটেড না, তারপরও আমি যেহেতু একজন বাংলাদেশি, সবসময় বাংলাদেশকে অন্যভাবে দেখি, বাংলাদেশকে ভালোবাসি, তাই হাদির সম্পর্কে আমি খুব ভালো একটা ধারণা পোষণ করি। সেই প্রথম থেকেই ছেলেটাকে চিনি। দেশ, ইনসাফ এবং অধিকারের জন্য সাধারণ মানুষের জন্য কত কষ্ট করে গেছে। সেই ছেলেটাকে অকাতরে মেরে ফেলা হয়েছে।
শুধুমাত্র তার সত্যের পথে চলার জন্য। তার একটা ছোট্ট সন্তান আছে। আমরা যদি তার জন্য একটু হলে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলুন? চেষ্টা করুন আপনার যে ফেসবুক বা সামাজিক মাধ্যম আছে সেখানে হাদি সম্পর্কে ছোটোখাটো পোস্ট লিখতে, জাস্টিস ফর হাদি হ্যাশট্যাগ দিয়ে তার জন্য ইনসাফের জন্য চেষ্টা করতে, সরকারকে এটা বোঝাতে আমরা চাই তার মৃত্যুর বিচার হোক। কারো সাথে অন্যায় হলে আমরা যদি না দাঁড়াই তাহলে আমার সাথে অন্যায় হলে কেউ কি দাঁড়াবে বলুন? তাই চেষ্টাটা করতে হবে নিজের থেকেই। আশা করি আপনারা সেই পথেই আগাবেন, অন্যের সাহায্যে পাশে দাঁড়াবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।